আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 7 জনের মৃত্যু। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ। মানব পাচারকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানালেন আইজিপি। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে 218 রানে এগিয়ে বাংলাদেশ। হাতে আছে 7 উইকেট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ ডক্টর মাহফুজুর রহমানের। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 7 জন মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8182 জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 6 জন মারা গেছেন। সবশেষ মৃতদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় 15,566টি নমুনা পরীক্ষায় নতুন করে 435 জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 2.79%। দেশের মোট করোনা শনাক্তের সংখ্যা 5,37,465 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 507 জন। মোট সুস্থ 4,82,424 জন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। করোনা নিয়ন্ত্রণে আসলে সমন্বিতভাবে 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমন্বিত এই উদ্যোগের বাইরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য করোনা পরিস্থিতিকে বিবেচনায় রাখছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দেশের 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জানান, প্রথমে সমন্বিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্কোর করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা পরীক্ষার ডেট দিতে পারছি না, এবং করোনা পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, আজকে একটু কমে তো কালকে একটু বাড়ে, তো সেটা একটা সরকার যখন বলবে যে বিশ্ববিদ্যালয় কলেজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে শিক্ষা প্রতিষ্ঠান, তখনই এই পরীক্ষা অ্যাডমিশন টেস্টটা হবে, এর আগে এটা হবে না। গত বছর আমরা যাদেরকে ভর্তি করেছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে, তারা কিন্তু এখনও কোনো পরীক্ষা দিতে পারেনি। স্বাভাবিক অবস্থা হলে তাদেরকে ক্যাম্পাসে আনতে হবে, তাদের কিছু রিফ্রেশমেন্ট ক্লাস নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পরীক্ষা নিতে হবে, তারপরে এরা সেকেন্ড ইয়ারে উঠবে। আর সেকেন্ড ইয়ারে ওঠার আগ পর্যন্ত ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদের তো দাঁড়ানোরও জায়গা নেই কোনো বিশ্ববিদ্যালয়ে। এদিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ব্যাপারে বলেন, পরিস্থিতি বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষা এবং সকল সেমিস্টারে পরীক্ষা নিতে কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পরীক্ষার্থী সবাইকে সশরীরে উপস্থিত হতে হবে। দেশের সার্বিক প্যান্ডেমিক পরিস্থিতি সেটি বিবেচনা করে কখন এই সময়টি নির্ধারণ করা যায়, সেটি বিভিন্ন ইউনিট প্রধান যারা আছেন তারা সমন্বিতভাবে বসার পরে বিশ্ববিদ্যালয় থেকে সেটির যে সুপারিশ আসবে সেই সুপারিশ আলোকে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। করোনা পরিস্থিতির কারণে এইচএসসির ফলাফল বিশেষ মূল্যায়নে প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি ও অনিয়মের প্রতিবাদ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকা সহ 5 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বিএনপির আর নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় বলেও মনে করেন তারা। মইনুল হাসানের রিপোর্ট।
শুরু থেকেই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে হওয়া জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সহ ব্যাপক অনিয়মের অভিযোগ করে আসছে বিএনপি। কর্মসূচি ঘোষণার পর সদ্য সমাপ্ত চট্টগ্রাম আর ঢাকা, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আবারও ভোট নিয়ে তাদের নানা অভিযোগ তুলে ধরেন। প্রত্যেকটি নির্বাচনের চিত্র কিন্তু আরো ভয়ানক দিকে চলে যাচ্ছে। জনগণকে বাধ্য করা হচ্ছে জোর করে নির্বাচন থেকে বিমুখ করার জন্য। নির্বাচনের নামে সরকারি সমস্ত মেশিনারি যেভাবে ব্যবহার করা হয়েছে, কাদের উপরে? সাধারণ ভোটারদের উপরে। ইভিএম একটা নিয়ে এসেছে, ঠিক কিছুদিন পর দেখবেন আরেকটা সিস্টেম তারা নিয়ে আসে, যেটা হচ্ছে আরো বেশি সেখানে ডাকাতি করে। আমরা কার কাছে বিচার দিব, কার কাছে বিচার চাইব এবং কার অধীনে আমরা নির্বাচন করব, আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। বাংলাদেশে যদি আরো 1000টাও নির্বাচন হয় এই সরকারের অধীনে, একই ফলাফল হবে। ফেব্রুয়ারি ও মার্চে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়ে দলটির পরাজিত মেয়র প্রার্থীরা বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। যখন সুশীল সমাজের 42 জন, আইনজীবী 101 জন যখন আজকে সরকারের কাছে নিরপেক্ষ সরকারের কথা, ভোটের কথা বলছে, ভোটের দুর্নীতির কথা বলছে, কিন্তু তারা আজকে কথা শুনছে না। কাজেই এইদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। আমরা 6টা মহানগরে আমরা 6টা কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা জনতার সামনে আমাদের ভোটের অধিকারের কথা বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলতে চাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির উপস্থিতিতে সংবাদ সম্মেলন থেকে গণতান্ত্রিক কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা প্রকাশ করা হয়। দাঁড় করিয়ে রেখেছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। তার মধ্যে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশের মাটিতে বসে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অপকর্মকারী কেউ শেখ হাসিনার মানুষ হতে পারে না বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 26শে মার্চ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের সব শাখা আগামী 15 ফেব্রুয়ারি থেকে সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পালন করবে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তারা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে প্রয়োজনে দেশ ও জনগণের ক্ষতি করে হলেও শেখ হাসিনা সরকারকে রুখতে হবে। এমন গণতান্ত্রিক অসহিষ্ণু আচরণ বিএনপি রাজনীতিকে গ্রাস করেছে। সেজন্য তারা দেশ ও জাতির কল্যাণ ভুলে নানান অপপ্রচার এবং ষড়যন্ত্রের পথকে রাজনৈতিক কৌশল হিসাবে বেছে নিয়েছে। একদিকে তারা অপপ্রচারে বিনিয়োগ করছে, অপরদিকে ধোয়া তুলসী পাতার সেজে আবার ব্যাখ্যা দাবি করছে। মানব পাচারকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। অবৈধ পথে বিদেশ যেতে কারো প্রলোভনে পা না দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশ থেকে প্রতি বছর কত সংখ্যক মানুষ পাচারের শিকার হন তার সঠিক হিসেব না থাকলেও এর সংখ্যা নেহায়েত কম নয়। সহায় সম্বল বিক্রি করে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশে যাওয়ার সময় অনেকেই মারা যান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় এসব চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দালালদের গ্রেপ্তার করলেও অধিকাংশ ক্ষেত্রেই মূল পাচারকারীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। লিবিয়ার মিজদা শহরে গত বছর মানব পাচারকারীদের হাতে 26 বাংলাদেশি নিহত হওয়ার পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশব্যাপী শুরু হয় পাচারকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান। 26টি মামলায় দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় 86 জন পাচারকারীকে। দেশি বিদেশি চক্র গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন পুলিশ প্রধান। মানব পাচারকারীদের বিরুদ্ধে আমরা একটা সাহসী অভিযান শুরু করেছি এবং এর ফলে যেটা হয়েছে টায়ার টু ওয়াচ লিস্ট থেকে কিন্তু বেরিয়ে আসছে। আমরা অনুরোধ করব কোনো প্রলোভনে পা দেবেন না, বরঞ্চ কেউ আপনাকে ইউরোপে কিংবা পশ্চিমে কোনো দেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এই ধরনের পাচার করার উদ্দেশ্যে
আপনাকে প্রলোভিত করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করবেন। কোনো ধরনের প্রলোভনে পা না দিয়ে এসব অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান পুলিশের শীর্ষ কর্মকর্তা। আমাদের দেশের ইকোনমি এখন অনেক ভালো, দেশের মধ্যেই করে কর্মে খাওয়ার অনেক সুযোগ রয়েছে। আমি মনে করি সুযোগ আমাদের নেওয়া উচিত এবং এই বিদেশে গিয়ে এরকম আমি মনে করি দুঃস্বপ্নের জীবন, এত কষ্টের জীবন এবং তারপরে এইবার প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হওয়া, এই পর্যায়ে বাংলাদেশ নাই। পুলিশ প্রধান আরও জানান, পাচারের সাথে মূলত দুটি চক্র জড়িত থাকে, দেশের ভিতরে এবং বাইরে। কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। লাগামহীনভাবে বাড়ছে ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার সয়াবিন এখন 140 টাকা। টিসিবি বলছে গত বছরের তুলনায় এ সময়ে সয়াবিন তেলের দাম বেড়েছে 26% পর্যন্ত, যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিয়ে ব্যবসায়ীরা বলছেন তেলের দাম আরও বাড়বে। একরামুল হক সাহেমের রিপোর্ট। সবশেষ 50 টাকা বাড়িয়ে রূপচাঁদা ব্র্যান্ডের 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম করা হয়েছে 685 টাকা। যদিও বাজারে এখনও আগের 635 টাকা দামের বোতল সরবরাহ রয়েছে। একই রকমভাবে ফ্রেশ, তীর, পুষ্টি, বসুন্ধরা সহ পরিচিত সব ব্র্যান্ডের বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেলের দাম বাড়ছে দফায় দফায়। 1.5 মাসের ব্যবধানে 40 টাকা বেড়ে পাম তেলের লিটার বিক্রি হচ্ছে 108 থেকে 10 টাকায়। বেড়েছে সূর্যমুখী, সরিষা সহ অন্যান্য ভোজ্য তেলের দামও। 2 সপ্তাহের ভিতরে প্রায় প্রতি লিটারে আপনার 10 থেকে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পাইছে। মানে একটা মাস ধরে শুধু ওঠানামার মধ্যে আছে, কোনো স্থিতিশীল নাই বাজার। ইন্টারন্যাশনাল বাজারে বাড়ছে না আমাদের দেশের বড় বড় ব্যবসায়ী তারা কিটা বাড়াইতেছে। টিসিবি বলছে গত বছরের তুলনায় এই সময়ে সয়াবিন তেলের দাম বেড়েছে 19 থেকে 26% পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন 10 বছরে বাজারে এই দাম সর্বোচ্চ। এমন কোনো তেল নাই যেটার দাম বাড়ে না, সেটা সরিষার তেলের দাম বাড়ছে, যেটা ইনপুট করা ছাড়া সেইটার দামও বাড়ছে। সরকার ভর্তুকি দিতে পারে, এছাড়া আর কিছু করার মতো আমি যেটুকু কোম্পানির কাছ থেকে শুনছি যে আন্তর্জাতিক বাজার বাড়তি হলে কিছু করার নেই। কমার মনে হয় না, সম্ভাবনা আছে, আরও একদম বাড়তে পারে। তবে ব্যবসায়ীদের এসব অজুহাত পুরোপুরি মানতে রাজি নন ভোক্তা প্রতিনিধিরা। ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ক্যাব নেতারা বলছেন যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে সরকারকেই। ভোজ্য তেলের দাম বেড়ে গেল এবং সেই বাড়াটা যৌক্তিক কিনা, সেই বাড়ার উপরে সরকারের অনুমোদন আছে কিনা, থাকলে তার ভিত্তিতে এইসব বিষয়গুলো ভোক্তাদেরকে জানতে হবে। দাম বৃদ্ধিটাও যৌক্তিক কিনা, ন্যায্য কিনা, এবং অযৌক্তিক এবং অন্যায্য ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে তারা বাড়তি মুনাফা নিচ্ছে কিনা। এদিকে অস্থিরতা কাটছে না চালের বাজারে। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। বেড়েছে চিনির দামও। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন বলে মনে করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে তারা বিশ্বের বুকে নিজেদের অবস্থান শক্ত করে নিতে পারবে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারমিন রিহার রিপোর্ট। ক্যামব্রিয়ান শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের সদস্যভুক্ত আখাউড়ার মাদ্রাসাতু সালেহা খাতুন ক্যাম্পাসে হাজী মোহাম্মদ শরীয়ত উল্লাহ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এরপর মাদ্রাসা ক্যাম্পাস তাকে ঘুরে দেখানো হয়। পাশেই ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ ক্যাম্পাসও পরিদর্শন করেন তিনি। এর আগে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মাস্ক ও ইউনিফর্ম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজক বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। এই গ্রামের শিক্ষার্থী এবং আশেপাশের যে গ্রামগুলো আছে সেখানে স্কুলে যাওয়ার উপযুক্ত খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে যারা বাসায় বসে থাকে। ম্যাক্সিমামই সেখানে আসার চেষ্টা করে এবং আমাদের গ্রামের শতভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। আজ এখানে সূর্য উঠেছে আকাশে, সেই সূর্য শুধু উত্তাপ দেয়নি, আজ এখানে আরও একটি সূর্য আমাদেরকে আলোকিত করেছে। সেই সূর্যটি হচ্ছেন ডক্টর মাহফুজুর রহমান। অতিথিরা শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। আমরা যত ভালো করে পড়াশোনা করব, আমরা যত বেশি বিদ্যায় শিক্ষায় আমরা উজ্জীবিত হব, তত বেশি কিন্তু আমার নিজের ভবিষ্যৎ এখানে করা সম্ভব হয়। এই স্কুল, কলেজ, স্থানীয় জনগণ, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবক যে যেখানে আছেন
প্রত্যেকের ভালো ভালো কর্মকাণ্ডগুলো ডক্টর মাহফুজুর রহমানকে অনুরোধ করব তার মিডিয়ার মাধ্যমে যাতে সমস্ত দেশের সমস্ত বিশ্বে সেগুলি প্রচার করা হয়। তোমরা যারা এখনকার শিক্ষার্থী ছাত্র ছাত্রী তোমাদেরকে এটি মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান জানতে হবে, তোমাদেরকে ধর্ম রাজনীতি সবকিছু জানতে হবে। জেনে বুঝে তোমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তোমাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব। এটিএন বাংলা যে শিক্ষা ক্ষেত্রে এই যে সকল কাজকর্ম করা দরকার সবসময় আমাদের চেয়ারম্যান মহোদয় চলে আসেন চলে যান। আজকে তার উদাহরণ, তিনি শুধু এখানে চলে আসেন ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসেন পুরো পরিবারকে নিয়ে। ডক্টর মাহফুজুর রহমান তার বক্তব্যে মাদ্রাসার ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেন, মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলাম কোনোদিন সন্ত্রাস প্রশ্রয় দেয় না, সুতরাং মাদ্রাসা ছেলেরা তোমরা পড়াশোনা করবা। আমি মাদ্রাসার সকল শিক্ষকদেরকে বলবো এবং আমি আমার লায়ন বাসার সাহেবকে বলবো আপনার মাদ্রাসাটাকে একটু ব্যতিক্রম ধরে মাদ্রাসা হিসাবে আপনি তৈরি করেন। সারা বাংলাদেশের সবাইকে দেখান আপনি যে আপনার মাদ্রাসাটা ছিল একদম আধুনিক ডিজিটাল মাদ্রাসা। আধুনিক শিক্ষা তোমরা গ্রহণ করো। তো মাদ্রাসা পড়লেই মসজিদের হুজুর হতে হবে, নামাজ পড়াতে হবে না, এটা ভুল ধারণা। এটা অনেক আগে ছিল এসব। এখন তোমরাও এগিয়ে যাবা, তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করবা, বিভিন্ন কাজে তোমরা সায়েন্টিস্ট হবা, তোমরা সব কিছু করবা। তোমরা অন্যান্য ডিপার্টমেন্টে যেরকম সায়েন্সে পড়ে, যেরকম ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, তোমরাও এখান থেকে পাশ করে যায় তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হবা। পরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে যান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও স্থলবন্দরের ব্যবসায়ীরা। এ সময় এটিএন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 218 রানের লিড নিয়েছে টাইগাররা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 47 রান। এর আগে দিনের শুরুতে 2 উইকেটে 75 রান নিয়ে খেলতে নেমে 259 রানেই থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন এসএম আশরাফ। 218 রানের লিড, তবু অস্বস্তি বাংলাদেশ শিবিরে। প্রথম 3 ব্যাটসম্যানের ব্যর্থতাই এর বড় কারণ। শুরুটা ঘরের ছেলে তামিম ইকবালকে দিয়ে। 0 রানে তার বিদায়ের পর পারেননি নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামও। 33 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্বাগতিক শিবিরের হাল ধরে আছেন মমিনুল আর মুশফিকুর রহিম। কিন্তু দিনের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। প্রথম বলেই বোনারকে আউট করে স্বাগতিকদের সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ত্রাস হয়ে ওঠার আগেই 76 রানে থাকা ক্রেগ ব্র্যাথওয়েটকে ফেরান নাইম হাসান। এরপর দলের 154-তে কাইল মায়ার্সকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অনে ফেলার সম্ভাবনাও তৈরি করে টাইগাররা। তবে ষষ্ঠ উইকেটে 99 রানের জুটি করে জার্মান ব্ল্যাকউড আর জোসুয়া ডি সিলভা প্রতিরোধ গড়ে তোলেন। এরপর একের পর এক ক্যাচ মিসে ক্রমেই কাঁটা হয়ে উঠছিলেন তারা। অবশেষে ডি সিলভাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাইম হাসান। ব্ল্যাকউড আউট হন 68 করে। এরপর তো মিরাজ তাইজুলদের স্পিন বিষে 7 রান তুলতে 5 উইকেট হারিয়ে 259 গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কথা বলছে স্পিনারদের হয়ে। চতুর্থ দিন তা আরো ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিচ্ছে। 300 রানের লিডে এখানে কাঁপন ধরাতে পারে প্রতিপক্ষের। মুশফিক মমিনুলরা কি তা মাথায় নিয়ে নামবেন না? এসএম আশরাফ, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। অর্থনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে হিসাবে কাঙ্ক্ষিত মানের ডিজিটালাইজেশন প্রয়োজন। রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফার আন্তর্জাতিক সম্মেলনে হিসাব রক্ষকরা কথা বলেন। দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এতে ডিজিটাল পদ্ধতিতে হিসাব ও নিরীক্ষার সুবিধা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। সম্মেলনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধু বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। এ সময় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানান, এই আয়োজনের মাধ্যমে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মযজ্ঞকে দেশ ও দেশের বাইরে উপস্থাপন করা হবে। সরকারিভাবে সাংবাদিকদের কৃষি পুরস্কার ও ফেলোশিপ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, কৃষি রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ আলী, শস্যচিত্রে বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির ফিন্যান্স কন্ট্রোলার ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিস্তি এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী জুনের মধ্যে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে 10,000 ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফটি বসানো হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। প্রাথমিক পর্যায়ে মার্চের মধ্যে 4,000 ব্যবসা প্রতিষ্ঠানে ইএফটি বসানো হবে। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইএফডিএমএস এর প্রথম লটারি ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লটারির মাধ্যমে জানুয়ারি মাসের বিজয়ীদের মধ্যে 101টি পুরস্কার বিতরণ করা হবে। ইএফডিএমএস বসানোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আয় বা লেনদেন জানতে পারবে এনবিআর। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ফলে অং সান সুচিকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে দিতে জান্তা সরকারের উপর চাপ ক্রমেই বাড়ছে। এনএলডির পতাকার রং লাল ফিতা পরে ইয়াঙ্গুরে বিক্ষোভ প্রদর্শন করেন দাগন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনলাইনে অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ভারী হচ্ছে সাহসী মানুষের পাল্লা। প্রতি রাতেই যার যার ঘরে থালা বাজিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন বাসিন্দারা। ঝটিকা মিছিল হচ্ছে কোথাও কোথাও। এর আগে এনএলডির আরেক সিনিয়র নেতা উইন তেইনকে আটক করে দেশটির সেনাবাহিনী। এটিএন বাংলার যুগ্ম বার্তা সম্পাদক রফিকুল ইসলামের মা আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জুমা নামাজে জানাজা শেষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আত্মীয় স্বজন ও পরিবারের সদস্য সহ স্থানীয় বিশিষ্টজনেরা এতে শরিক হন। বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান আনোয়ারা বেগম। তার বয়স হয়েছিল 75 বছর। আনোয়ারা বেগমের মৃত্যুতে শোকাহত এটিএন বাংলা পরিবার। পার্টেক্স খেলার খবর। পুরনো কুঁচকির চোট নয়, নতুন করে বাম উরুতে ব্যথা পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এজন্য চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে মাঠে দেখা যায়নি তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাকি দুদিন তিনি মাঠে নামতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সকালে এমআরআই স্ক্যানের মাধ্যমে সাকিবের ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। বিসিবির মেডিকেল টিম প্রথম টেস্ট চলাকালীন সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে আরও 7 জনের মৃত্যু। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ। মানব পাচারকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানালেন আইজিপি। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে 218 রানে এগিয়ে বাংলাদেশ। হাতে আছে 7 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।